This call is now being recorded. শোনা যাচ্ছে আমার কথা? উজ্জ্বল, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, প্রত্যেককে আজকের ওয়েবিনারে স্বাগত জানাই। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করছি এমন একটি বিষয়ে যা বাঙালির হৃদয়ে, মনে, আবেগে সব সময় রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে সবসময় প্রশ্ন থেকে গেছে। আমরা ছোটবেলা থেকে একটা মিথ্যা, একটা ভুল অনেক সময় পড়ে এসেছি। অনেকে পড়েছেন, অনেকে জেনেছেন, তা নিয়ে বিতর্ক হয়েছেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন কমিশন বসেছে। মুখার্জি কমিশন সম্প্রতি তার রিপোর্ট পেশ করেছে, সর্বৈব মিথ্যা হিসাবে প্রমাণিত হয়েছে। কিন্তু তারপরেও কোনো এক যেন অজানা তথ্য আমাদের সবসময় গ্রাস করে যায়। একজন ন্যাশনাল হিরো, একজন জাতীয় নায়ক, শুধু জাতীয় নায়ক নয়, বিশ্বের একজন নায়ক বলা যায়। বিশ্বের যদি তাবর তাবর লিডারদের আমরা যদি চিহ্নিত করতে পারি, রাষ্ট্রনায়ক হিসাবে চিহ্নিত করতে পারি, তাহলে একদম প্রথম সারিতে, প্রথম 1, 2, 3-এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উঠে আসবে। তার নেতৃত্ব, তার দেশপ্রেম, এটা কাউকে বুঝিয়ে দিতে হয় না, কিন্তু বাঙালির আবেগ সেখানে কাজ করে। শুধু বাঙালির আবেগ নয়, যে মানুষগুলো যুক্তি দিয়ে কাজ করেন, যে মানুষগুলো তাকে গবেষণা করেন, তাকে আবেগের সঙ্গেও যারা যুক্তির সঙ্গে তাকে গবেষণা করেছেন, তথ্য খুঁজেছেন, সেরকমই একজন মানুষ ডক্টর জয়ন্ত চৌধুরী আমাদের মধ্যে আজ উপস্থিত। নেতাজি গবেষক হিসাবে তিনি পরিচিত। তিনি সাংবাদিকতার অধ্যাপনা করেছেন, আমি সরাসরি তার ছাত্র। স্কুলে শিক্ষকতা করছেন, সম্পাদক, একটি সংবাদপত্রের তিনি সম্পাদক। তারপরেও বাইরে গিয়েও তিনি লেখক একজন। আমরা বর্তমান, সাপ্তাহিক বর্তমান সহ নানা পত্রিকায় নেতাজি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার লেখা। কিন্তু এসব পরিচয়ের বাইরে তিনি নেতাজি নিয়ে তার পিএইচডির গবেষণার বিষয়, তার বাইরেও তিনি নেতাজিকে ভালোবাসেন এবং প্রাণ থেকে গবেষণা করেন। আমরা ছাত্র অবস্থা থেকে তার গবেষণায় তার কথা শুনেছি, তাকে দেখেছি এবং এখনো দেখেছি। যখন মুখার্জি কমিশন হয়েছে, যখন নেতাজি সংক্রান্ত বিষয়ে নানা গবেষণার কথা হয়, তাকে তার ডাক পড়ে এবং তিনি সেসব জায়গায় যুক্ত থাকেন এবং নানা তথ্য সংগ্রহ করেন বা সে নিয়ে গবেষণা করে যান। গবেষণা আজও নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং একটা সত্যের পথে, একটা নিষ্ঠার পথ, নিষ্ঠার সঙ্গে তিনি যুক্তি দিয়ে পুরো আলোচনাগুলো করে যান। আজকে আমরা সত্যি গৌরবান্বিত বোধ করছি যে এরকম একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। আজকে এই করোনা পরিস্থিতিতে অনলাইনে এরকম একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। এই আগস্ট মাস আমাদের বিপ্লবের মাস, এই আগস্ট মাস আমাদের স্বাধীনতার মাস, এবং এই আগস্ট মাসেই প্রতি বছর একটা মিথ্যা বারবার করে ঘুরে ফিরে আসে। তাই আমরা আজকে ছাত্রছাত্রীদের সামনে, আজকে যারা উপস্থিত আছেন অধ্যাপক অধ্যাপিকা, আজকে যারা বিভিন্ন কলেজ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত মানুষজন উপস্থিত আছেন, সবার সামনে সত্য তুলে ধরার দায়িত্ব বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা গণজ্ঞাপন বিভাগ চেষ্টা করবে। আমরা প্রথমে আমাদের অধ্যক্ষা ডক্টর রাজশ্রী নিয়োগীকে অনুরোধ করব স্বাগত ভাষণ দেওয়ার জন্য। ম্যাডাম, প্লিজ। ম্যাডাম, শোনা যাচ্ছে? আচ্ছা, আমার আনমিউট হয়েছে। নমস্কার। বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের পক্ষ থেকে প্রথমেই আজকের আমাদের মাননীয় বক্তা মহাশয় ডক্টর জয়ন্ত চৌধুরী মহাশয়কে সাদর অভ্যর্থনা জানাই। যদিও আমাদের এইরকম অনলাইন প্ল্যাটফর্মে, কিন্তু ডক্টর চৌধুরীর কাছে আমাদের আবেদন রইল, অনুরোধ রইল, আবদার রইল, যদি কোনোদিন আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারি, যদি আবার একদিন কলেজ আমাদের আগের অবস্থায় ফিরে যেতে পারে, সহমহিমায় ফিরে যেতে পারি, তাহলে আমি কলেজে ওনাকে আরেকবার আহ্বান করতে চাই আমাদের স্টুডেন্টদের জন্য। অনেক ধন্যবাদ স্যার। আর গণজ্ঞাপন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টকে জানাই অভিনন্দন যে স্বাধীনতার পরিপ্রেক্ষিতে 1947-এ 15th আগস্ট, অর্থাৎ এই বছর 2020 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি।
তার পরে পরেই নেতাজিকে নিয়ে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য সত্যি অভিনন্দনের দাবিদার তারা। আর সত্যি আমরা খুবই এই একটা ব্যাপার নিয়ে চিরকালই আমরা ভেবেছি যে উনি কোথায় গিয়েছেন, এবং সম্প্রতি একটা সিনেমাও হয়েছে শুনেছি, মানে যদিও সেটা অনুচ্চারিত, কিন্তু গুমনামি বাবা বলে একটা সিনেমাও হয়েছিল যে তার অন্তর্ধান রহস্য নিয়ে। সত্যি এটা একটা বিশাল রহস্য যে আমাদের এইরকম একজন দেশনায়ক যার মৃত্যু সম্পর্কে আজও অনেক কিছু আমাদের কাছে অজানাই রয়ে গেছে। আমি জানি না যে আজকে যেরকম ভাবে ডক্টর ব্যানার্জি বললেন সত্যটা তুলে ধরার, সত্যটা কি সত্যিই বেরিয়েছে পুরোটা তা আমার জানা নাই। তো আজকে নিশ্চয়ই জানতে পারবো, এবং আমি নিজেকে ধন্য মনে করব যে সত্যি কি ঘটেছিল এইটা জানার আপামর ভারতবাসীর একটা ইচ্ছা, যে এইরকম একজন দেশনায়কের সঙ্গে সত্যিই কি ঘটেছিল। তো আজকে সত্যি ভীষণ ভীষণ এইটা একটা ইন্টারেস্টিং সেশন হতে চলেছে আমার মনে হয়। Once again, thank you so much, sir, for coming in this platform, and I hope that the session will be very interesting. Thank you very much. ধন্যবাদ ম্যাডাম। আমরা এখানে যারা কোশ্চেন, যাদের প্রশ্ন থাকবে তারপর যখন বলবেন তারা আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে লিখবেন, তারপরে আমাদের সেই কোশ্চেনগুলো নিয়ে স্যারের সঙ্গে, স্যারের বক্তব্যের পরে প্রথমে তিনি 1 ঘন্টা 40 মিনিট আলোচনা করবেন, তারপরে সেই বক্তব্যগুলো নিয়ে আলোচনা হবে। এবং আমার বক্তব্য হচ্ছে যেখানে যে এছাড়া ই সার্টিফিকেটের জন্য আমরা ফিডব্যাক লিঙ্ক দেবো, সেটা ফিল আপ করতে হবে। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক অমলেন্দু মজুমদার, ডক্টর অমলেন্দু মজুমদার। তিনি এডুকেশন বিভাগের প্রধান এবং আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি। তাকে অনুরোধ করবো সামান্য বিচার কথা বলার জন্য। অধ্যাপক অমলেন্দু মজুমদার। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। প্রথমেই স্বাগত জানাই ডক্টর জয়ন্ত চৌধুরীকে। আমার মনে হয় এই রকম আবেগ এবং প্রাণ দিয়ে ছাড়া সত্যি ঠিকই বলেছেন, গবেষণা করা যায় না। যে হিরোকে, যে নেতাকে ছোটবেলা থেকেই আমরা দেখে এসছি এবং মনে মনে ভেবে এসছি একটা স্বপ্ন হব, এই রকম সাহসিকতা, এই রকম দেশপ্রেমের জায়গায় নিজেকে নিয়ে যাব, যাকে স্বপ্নের হিরো আজও পর্যন্ত, আজও ক্লাসে, আজও সব জায়গায় বলে থাকি। তো সুতরাং সত্যিকারের একটি মনোজ্ঞ অনুষ্ঠান হবে আশা রাখি, এবং সত্যি এই আয়োজনটাই খুব সুন্দর। আমি আবারও একবার ধন্যবাদ জানাবো যে তাকে আজকে এই আমাদের ছেলে মেয়েদের কাছে এই জায়গাটা তুলে ধরার জন্য। আর সাংবাদিকতা গণজ্ঞাপন বিভাগ তারা একটা সুন্দর এবং এই 18ই আগস্ট অন্তর্ধানকে মনে রেখে এই রকম একটা অনুষ্ঠান, আমি জানি না ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কিনা, আমি খুঁজে খুঁজে দেখলাম। সত্যি এর জন্য তারা বিশেষভাবে প্রশংসা এবং ধন্যবাদ দাবি রাখে তারা এই ধরনের অনুষ্ঠান করার জন্য। এবং সর্বত্র আমাদের মাননীয় অধ্যক্ষা, তার ইন্সপিরেশন এই অনুষ্ঠানের জন্য সত্যি আমরাও খুব আনন্দিত। এবং আমাদের কলেজের 80 জন শিক্ষক, আমাদের শিক্ষাকর্মী বন্ধু এবং আমাদের ছেলে মেয়েদের পক্ষ থেকে ডিপার্টমেন্ট, জার্নালিজম ডিপার্টমেন্ট এবং আজকের বক্তা ডক্টর জয়ন্ত আলোচনা শুনতে চাই। এবং আজকে আমাদের খাতায় কলমে নয়, শুধু তার মূল্যবোধ, নেতাজির দেশপ্রেম, জাতীয়তাবোধ, যেন নিজ সাহসিকতা, এটা নিজেদের মধ্যে অনুরণন ঘটাতে পারে, এই আশা রাখি। স্যার নমস্কার। ধন্যবাদ অমলেন্দুদাকে। এবারে আমি অধ্যাপক ডক্টর জয়ন্ত চৌধুরীর কাছে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। স্যার প্লিজ। নমস্কার। মাননীয় অধ্যক্ষা অধ্যাপক মজুমদার এবং আমার স্নেহের ছাত্র ডক্টর অর্ণব বন্দ্যোপাধ্যায় ও সুধী দর্শক মন্ডলী, মূল সুরটা সঞ্চালক মশাই এবং অধ্যাপক অধ্যাপিকারা বেঁধে দিয়েছে আজকের আলোচনা। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য
বিষয়টি অত্যন্ত বহুমাত্রিক এবং বিস্তৃত। আমি খুব সংক্ষেপে ছোট করে বলার চেষ্টা করব এবং অবশ্যই প্রথমেই জানিয়ে রাখি যে হয়তো এটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ, এটা যে অন্তর্ধান অবশ্য, এবং আমি কোনো সব রাজনৈতিক দলের সদস্য বা নই, ফলে অন্য কিছু মার্জনা করবেন কোনো কথাবার্তা যদি চলে আসে, একান্তভাবেই নেতাজির অন্তর্ধান কেন্দ্রিক আলোচনা করব। আমরা যেটা জানি 1945 সালের 18ই আগস্ট একটি বিমান বলা হচ্ছে ভেঙে পড়েছে এবং সেই বিমানে ছিলেন আজাদ হিন্দের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, যে আজাদ হিন্দ সরকারকে 11টি স্বাধীন রাষ্ট্র এবং রাষ্ট্রনায়ক সমর্থন দিয়েছিল। 5 দিন পরে 1945 সালের 23 আগস্ট বিবিসি এবং ডোমেই নিউজ এজেন্সি খবর দেয় ওই বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসু নিহত হয়েছে এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্হিত হবার এটাই সবচেয়ে জরুরি এবং বাস্তবসম্মত পদক্ষেপ ছিল। দর্শক বন্ধুদের একটু বলি, 1942 সালের মার্চ মাসে বলা হলো ফ্রান্সের ভিসি বেতার কেন্দ্র থেকে সুভাষচন্দ্র বসু এয়ার ক্র্যাশে মারা গেছেন। সালটা 1942 মার্চ মাস, যখন ব্রিটিশ সরকার জানতে পারেনি পুরো অন্ধকারে নেতাজি ভয়াবহ আফগান, কাবুল, কান্দাহারের পথে জার্মান যাচ্ছেন, এটা কিন্তু তখনও প্রকাশ্যে আসেনি। তখনও আমি সুভাষ বলছি দা জার্মানি থেকে আসেনি। এরপরে 1945-এর ফেব্রুয়ারি মাসে নক্স পত্রিকা অস্ট্রেলিয়া বললো এয়ার ক্র্যাশ হয়েছে আইএনএর এবং সেখানে তাই সুভাষচন্দ্র বসু মারা গেছে। এবং সত্যি আজাদ হিন্দের কয়েকজন পার্শ্বদ নেতাজি তারা বিমান দুর্ঘটনায় মারা যান। নেতাজি সেই বিমানে ছিলেন না। 1945 সালে এপ্রিল মাসে হিটলারের সেই গোয়েবলসের একটি ডায়েরি, একটি জার্মান জার্নালিস্ট, তিনি বলেছেন যে অ্যাংলো আমেরিকান ফোর্স তাকে এক্সিকিউট হত্যা করেছেন তাই সুভাষচন্দ্র বসু। গোয়েবলসের ডায়েরি থেকে উত্থান হয়েছে। 1945-এর 18ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য করে এই বিমান দুর্ঘটনার গল্প সাজিয়েছিলেন। ওই দিনকার পৃথিবীতে কোনো সামরিক অসামরিক বিমান ভেঙে পড়েনি। তাইওয়ান সরকার সরকারিভাবে জানিয়েছিল কোনো প্লেন দুর্ঘটনা 1 মাস আগে 1 মাস পরে হয়নি। তাইওয়ানের মেয়র, শহরের মেয়র, তিনি জানিয়েছেন এয়ার ক্র্যাশ হয়নি। 11টি রাষ্ট্র কোথাও তাদের পতাকা বন্ধু নেতার জন্য ডিক্লারেশন দেয়নি এয়ার ক্র্যাশে মারা গেছেন বলে, অথবা পতাকা অর্ধনমিত করেনি। সেই সময় কলকাতা পুরসভায় সর্বসম্মতভাবে শোক প্রস্তাব নেওয়া যায়। জাতীয় কংগ্রেস তার শোক সভা করেন। গান্ধীজি বারংবার বলেছেন, কমপক্ষে 3 বার প্রকাশ্যে বলেছেন, সুভাষচন্দ্রের লাশ আনলে আমি বিশ্বাস করব না সুভাষ মারা গেছে। তার নিহত হবার মৃত্যুর ঠিক 7 দিন আগে। অজস্র প্রমাণ। একমাত্র আমাদের দেশের দুর্ভাগ্য, আমরা 8ই আগস্টকে নেতাজির মৃত্যু বলে ঘোষণা করি। নেতাজির খুব নিকট পার্শ্ব যিনি অ্যাডজুটেন্ট ছিলেন হাবিবুর রহমান, তিনি নিখুঁত অভিনয় করে গেছেন। কমিশনকে ব্রিটিশের ইন্টারোগেশনের জবাবে তিনি বলেছেন যে কখনো সুভাষচন্দ্র বসু মারা যাচ্ছেন দুপুর 2টোয়, কখনো 4টের সময়, কখনো রাত 9টায়। আবার এও বলেছেন যে মৃত্যুকালে সুভাষচন্দ্র বলছেন, হবিব তুমি দেশবাসীকে বলো যে আমি শেষ পর্যন্ত সংগ্রাম করেছি। জল চাইলেন এবং তারপরে জয় হিন্দ স্যালুট করে মারা গেলেন। এই নাটকীয় ব্যাপারগুলো ঘটেছে এবং হবিবুর রহমান পরবর্তীকালে ভারতবর্ষ তার ঠাঁই হয়নি, অনেকেরই হয়নি। বুরহানুদ্দিন, এমজেড কিয়ানি যারা আজাদ হিন্দের দায়িত্ব দিয়েছিলেন, তিনিও পাকিস্তানে চলে যান। সেখানে পাকিস্তান আর্মিতে জয়েন করতে হয়েছিল তাদের।
1953-তে প্রেস কনফারেন্স করে হবিবুর রহমান জানিয়েছিলেন কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। তাইওয়ান সরকারের গোপন নথিপত্র ভারত সরকারের হাতে 1953-তে চলে এসেছে। কমপক্ষে আমাদের দেশের এবং বিদেশের অনুসন্ধান মিলিয়ে 12টি তদন্ত এবং তদন্ত কমিটি হয়েছিল। মেজরিটি বলেছে এয়ার ক্র্যাশ হয়নি। কেউ কেউ বলা হয়েছে যে সম্ভবত যে অ্যাশটি দেখা যাচ্ছে সেটি আদৌ কোনো মানুষের নয়, সম্ভবত কোনো প্রাণী। এই লিখিত ফাইল কিন্তু আমরা মুখার্জি কমিশনে বা পাবলিক ডোমেনে আছে। এই ফাইল আমরা পেয়েছি জাপান সরকারের ডিক্লাসিফাইড ফাইলে এগুলো এসে গেছে। খুব চমৎকার ভাবে সাজানো হয়েছিল। আমাদের ভারত সরকার জনমতের চাপে সহনাজ কমিটি ঘোষণা করেছিলেন। এগুলো আমরা জানি, একটু রিপিট করছি তবুও। সহনাজ কমিটি স্পষ্টভাবে জানিয়েছিল এয়ার ক্র্যাশে মারা গেছে। এই সহনাজ 2 বছর আগে কলকাতার ময়দানে নেতাজির জন্মদিনে বলেছিলেন নেতাজিকে আমরা হয়তো 2.5 বছর আমাদের মধ্যে পেতে পারি। যাই হোক, অনেক রাজনৈতিক ব্যাপার থাকে। উনি রেল মন্ত্রকের একটা দায়িত্ব পান এই রিপোর্টের পরে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহনাজ কমিটির SN মৈত্র IAS এবং সহনাজ এই দুজন এয়ার ক্র্যাশের কথা বললেও নেতাজির শেষ দাদা যিনি মেম্বার ছিলেন সুরেশচন্দ্র বসু, তিনি কিন্তু সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন এবং ভিন্ন মতের রিসেন্টিয়েন্ট রিপোর্ট প্রকাশ করেছিলেন। তাতে স্পষ্ট ভাষায় বলেছিলেন কোনো এয়ার ক্র্যাশ হয়নি এবং সেখানে তিনি এই চিঠিটাও দেখিয়েছিলেন জওহরলাল নেহেরু তৎকালীন প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন যে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যুর কোনো প্রিসাইজ এভিডেন্স প্রমাণ সরকারের কাছে নেই। এরপরে সময় এগিয়ে চলল। কোনো একটা জায়গায় গণমাধ্যমও যেন নিশ্চুপ হয়ে গেল। এর আগে ব্রিটিশদের রিপোর্ট থেকে শুরু করে অনেকে তদন্ত করেছেন ব্রিটিশ রিপোর্ট, সেগুলো আস্তে আস্তে আসতে শুরু করল। জনমতের চাপে ইন্দিরা গান্ধীর আমলে 70-এর দশকে ওয়ান ম্যান কমিশন GD খোসলার আন্ডারে করা হল। সেখানেও সেই একই খোসলা কমিশনের রিপোর্টের কাট কপি পেস্ট করে দেওয়া হলো। বলা হলো তাই হুকুতে নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন। রেলগলিতে যে ছাইটি রয়েছে, যদি সেই ছাইটি নেতাজির হয় তাহলে ভারত সরকারের নিয়ে আসা উচিত। এই ধরনের একটা কনক্লুশন নতুনত্ব আছে। যদি ছাইটি নেতাজির হয় তবে সেটি ভারতবর্ষে নিয়ে আসা উচিত। এরপর আমরা দেখব 90-এর দশকে হঠাৎ 22শে জানুয়ারি ঘোষণা করা হলো মৌলানা আবুল কালাম আজাদের সঙ্গে সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর ভারতরত্ন। তোলপাড় হলো দেশ, কেউ সেই মরণোত্তর পুরস্কার নিতে যায়নি এবং সরকার সেটা উইথড্র করে নেয়। এরই জেরে কলকাতা হাইকোর্ট, রাজস্থান হাইকোর্ট, কলকাতা বিধানসভা, উড়িষ্যা বিধানসভা ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে সর্বসম্মত প্রস্তাবের ভিত্তিতে 99 সালে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ম্যান কমিশন মাননীয় মনোজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে মুখার্জি কমিশন গঠিত হল। এই মনোজ মুখার্জি কমিশন 2005-এ তাদের রিপোর্ট জমা দেন এবং পরবর্তীকালে তৎকালীন সরকার লোকসভায় তেমন আলোচনা ছাড়াই অনেক বক্তাই বলতে পারেনি সেখানে। তখন স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, সুব্রত বসু আর্গুমেন্ট করেছিলেন, কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকেই কিন্তু এটা আর্গুমেন্টে আসে। 5 লাইনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল এটাকে রিজেক্ট করেন মুখার্জি কমিশনের রিপোর্ট। তাতে বলা হয় যেহেতু মুখার্জি কমিশনের রিপোর্ট কনক্লুসিভ নয়, সেই জন্য সরকার শাহনাজ কমিশন রিপোর্ট এবং খোসলা কমিশনের রিপোর্টকে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ অফিসিয়াল স্ট্যান্ডটা এখনো 2006 যেটা ছিল সেটাই আছে। তদন্তমূলক সাংবাদিকতা এই সময় ভারতবর্ষে বহু ক্ষেত্রে এগিয়ে এসেছে। বিভিন্ন দৈনিক কাগজও এই ব্যাপারটা নিয়ে এগিয়েছে। তাতে কিন্তু অনেক বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। মুখার্জি কমিশন যে রায় ছিল তাতে স্পষ্টভাবে বলা হয়েছে সেদিন তাই হুকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, সুতরাং সুভাষচন্দ্র বসুর মৃত্যু বা চিতাভস্মের গল্প অবান্তর। মুখার্জি কমিশন এটা বলেছেন সুভাষচন্দ্র বসু মারা গেছেন কোনো কনক্লুসিভ এভিডেন্স ছাড়া, কারণ তিনি
মনে করেছেন 72 বছর অ্যাভারেজ গড় আয়ু, তার ভিত্তিতে সুভাষচন্দ্র বসু মারা গেছেন। আমি ইতিপূর্বে এটি বিভিন্ন গণমাধ্যমেও বলেছি, 19টি নেতাজি সুভাষচন্দ্র বসু অথেন্টিক মৃত্যু সমীক্ষা করেছে, 19টি মৃত্যু, ফলে প্রত্যেকটাই অথেন্টিক বলে দাবি করা হয়েছে এবং 12 রকমের মৃত্যু। কোনোদিন অবকাশ হলে নিশ্চয়ই সেই নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে এরপর একসময় অল ইন্ডিয়া রেডিওতে নেতাজির জন্মদিনও বলা হতো না। তো আমরা জানি বহু ফাইল, যখন কমিশনের রেপোর্টেন্ট ছিলাম, বলা হয়েছে স্পষ্ট ভাষায়, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর গুরুত্বপূর্ণ ফাইল প্রিভিলেজ ক্লেম করা হয়েছে, অর্থাৎ সেই ফাইল কমিশন দেখতে পাবে কিন্তু জনগণের পক্ষে অ্যাক্সেস করা যাবে না। আবার এমনও হয়েছে বহু ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছুই চলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রহস্যের দানা কিন্তু ক্রমশ জটিলতর হয়েছে এবং বিভিন্ন সময় রাজনীতিকরা দেশের জনগণের কাছে, বিশ্ববাসীর কাছে এটা কিন্তু আরো রহস্যময় করে তুলেছেন। তার অনেক নেপথ্য কারণ রয়েছে। আমি সেই নেপথ্য কারণের উপরে খুব সংক্ষেপে একটু আলোকপাত করি। নেপথ্য কারণের অন্যতম কারণ হচ্ছে সেই সময়কার যুদ্ধ পরিস্থিতি। ইসকনের যিনি প্রতিষ্ঠাতা প্রভুপাদ, তিনিও 1 বছরের ছোট বড় ছিলেন সুভাষচন্দ্র বসু এবং স্কটিশ চার্চ হলিয়ে পড়তেন। তিনি বিস্ফোরক কথা তাদের পত্রিকায় প্রকাশ করেছিলেন। 1945-এর যে বিধ্বংসী পারমাণবিক স্যার, আপনাকে কেউ মিউট করে দিয়েছে স্যার, আপনি মিউটটা অন করুন স্যার। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? মিউটটা অন করুন। আর কেউ ভিডিও বা অডিও অন করবেন না স্পিকার ছাড়া। হ্যালো উজ্জ্বল, শোনা যাচ্ছে? উজ্জ্বল? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলছি ওনাকে আনমিউট করা যাবে তোমার থেকে? না স্যার, এখান থেকে করা যাবে না। ওনাকে একটু ফোন করো অর্ণব। হ্যাঁ, ফোন করছি। ওনাকে একটু ফোন করো। হ্যাঁ। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ অর্ণব, হ্যাঁ বলি, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। যুদ্ধকালীন যে পরিস্থিতি সেই সময়, আন্তর্জাতিক কারণে অ্যাটম বোমা হিরোশিমা এবং নাগাসাকি কম গুরুত্বপূর্ণ জায়গায় ফেলা হয়েছিল। বলা হচ্ছে যে সুভাষচন্দ্র বসুকে হত্যার জন্য, কারণ টোকিওতে না ফেলে হিরোশিমায় কেন ফেলা হলো এবং পরবর্তীকালে নাগাসাকিতে কেন ফেলা হলো, এর অন্য ব্যাখ্যা থাকতে পারে। তবে কিছু যুক্তি এই সপক্ষে আছে যে ম্যাকার্থার যুদ্ধ জয়ের পরও ম্যাকার্থার যিনি মার্কিন তরফে উইনার ছিলেন, তাকে সমস্ত পদচ্যুত করা হয়েছিল, প্রেসিডেন্সিয়াল ইলেকশন দাঁড় করা হয়নি ইত্যাদি। এরপরে আমরা আসছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশ তরফ থেকে যে হিজ ম্যাজেস্টির যে অফিস থেকে যে ট্রান্সফার অফ পাওয়ারের খণ্ডগুলি প্রকাশিত হয়েছে, সেখানে স্পষ্ট নেতাজিকে ওয়ার ক্রিমিনাল
করা হয়েছে এবং নেতাজি ব্ল্যাক লিস্টেড, 3টে ভাগে ভাগ করা হয়েছিল আজাদ হিন্দের সেনাদের। এবং আমরা দেখতে পাচ্ছি খোসলা কমিশনে নেতাজির স্টেনোগ্রাফার শ্যামলাল জয়ী ওথ নিয়ে জানিয়েছিলেন যে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ক্লেমেন্ট অ্যাটলি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সোভিয়েত রাশিয়া নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাজনৈতিক শেল্টার দিয়েছেন। পরবর্তীকালে সেই চিঠি আমরা ডিক্লাসিফাইড ফাইলে দেখতে পেয়েছি, কেন্দ্রীয় সরকার চিঠি উদ্ধার প্রকাশ করেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে 11টি রাষ্ট্র আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে সোভিয়েত রাশিয়া কিন্তু নেতাজিকে সাপোর্ট করেছিলেন। যদিও স্ট্যালিন অ্যাংলো আমেরিকান ফোর্সের ঘরে ছিলেন, তাদের অগোচরে কিন্তু ওমস্ক শহরে আজাদ হিন্দের দূতাবাস স্থাপিত হয়েছিল। এই তথ্য আমরা মুখার্জি কমিশনের পরে নানা সূত্র থেকে পেয়েছি। একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 44 সালের ডিসেম্বর নাগাদ 1 মাসের জন্য তিনি কিন্তু সোভিয়েত রাশিয়ায় ছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার রণাঙ্গন থেকে চলে গেছিলেন। এটা আন্তর্জাতিক প্রেক্ষিতটা বলছি। দেশীয় প্রেক্ষিতে আমরা যদি বলি, আইএনএর বহু পরিমাণে সম্পদ ছিল, ট্রেজার, অসংখ্য কোটি কোটি অর্থ সম্পদ, টাকা, সোনা, দানা ইত্যাদি দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয়রা যদি দান করেছিলেন। সেইগুলি নানাভাবে লুটতরাজ হয়ে যায় এবং পারিবারিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, তারা অনেকেই সুভাষচন্দ্র বসু বিরোধিতা শুরু করেছিলেন। এই দেশে যখন ভারতবর্ষের তাই সুভাষচন্দ্র বসু ছিলেন, তার বিরোধী ছিলেন অনেকেই। প্রধান বিরোধী ছিলেন ব্রিটিশ, ছিলেন আপোষকামী নেতৃত্ব এবং আমরা জানি যে সেই সময় কিছু বামপন্থী, কিছু দক্ষিণপন্থী বিরোধী ছিলেন। আবার তার পরে ছিলেন সমগ্র বিপ্লবীকুল, সত্যিকারের ব্রিটিশ বিরোধী সব দলের মানুষজন। দুবারে নির্বাচিত জাতীয় কংগ্রেসের প্রধানমন্ত্রী, জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন সুভাষ চন্দ্র বসু। এখানে উল্লেখ করি, আমি খুব বেশি জটিলতাতে যাব না, খুব সংক্ষেপেই উল্লেখ করি যে আজাদ হিন্দের যে বিপুল পরিমাণ অর্থ সম্পদ, সেটা পরবর্তীকালে আজাদ হিন্দের যে ইম্প্যাক্ট ডিক্লাসিফাইড ফাইলে আমরা দেখতে পাচ্ছি। বাইরে রাশিয়ান রেডিও, মাঞ্চুরিয়া তখন জাপান থেকে রাশিয়ান রেডিও চলে যায়, পিকিং রেডিও, সেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু স্পিচ, যেটা এখানে রেকর্ড করা হয়েছিল কিন্তু ভারতবাসীর সামনে আসে, ডিক্লাসিফাইড ফাইলে আমরা এগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি www.netazipapers.org.in সার্চ করি, যেটা ন্যাশনাল আর্কাইভ, সেখানে কিন্তু এই 304টে ফাইলের মধ্যে এগুলি আছে। উল্লেখযোগ্য বিষয় যে একটা জায়গা স্টেশন থেকে তিনি বলেছেন যে আমাদের ডিভাইন মাদারল্যান্ডকে ভাগ করবেন না, বারবার রিকোয়েস্ট করছেন তৎকালীন নেতৃত্ব, তাহলে আমরা রুইন হয়ে যাব। এবং সত্যি তাই, এই ভারতীয় উপমহাদেশে আজ 3টে আলাদা আলাদা দেশের সৃষ্টি হয়ে গেছে সেই অখণ্ড ভারতবর্ষের থেকে, যে ভারতবর্ষের জন্য হাজার হাজার মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই অকাতরে তাদের সর্বস্ব অর্পণ করেছিলেন, এমনকি তাদের নিজেদের জীবন পর্যন্ত। আমরা যদি দেখি যে নেতাজি রহস্যটাকে আরো ঘনীভূত করে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে নেতাজির বিরুদ্ধে তথ্য প্রমাণ ছাড়া অনেক আজগুবি তথ্য প্রচার করা হয়েছিল। প্রথমেই জানাই, একটা সেকশন থেকে হঠাৎ বলা হলো তিনি ফ্যাসিস্ট ছিলেন। ফ্যাসিস্ট অর্থ যারা হিটলারের সঙ্গে হাত মিলিয়েছিলেন। সত্যি নেতাজি হিটলারের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন। হিটলার কিন্তু তাকে আইএনএ সরকার গড়তে দেননি, সেটা ইন্ডিয়ান লিজিয়ান করেছিলেন, যার জন্য উনি বাধ্য হয়েছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আসতে। অর্থাৎ শত্রু আমার মৃত্যু তো বটেই, এই একটি মাত্র প্রমাণ বলা হচ্ছে তিনি ফ্যাসিস্ট। অথচ সেই সময় তৎকালীন যে কমিউনিস্ট দেশগুলি ছিল, সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে সুভাষচন্দ্র বসু কোথাও একবারও বিরোধিতা পাওয়া যাবে না, কোনো রেডিও স্পিচে নেই, বিস্ময়কর ব্যাপার। আবার ভারতবর্ষের যারা বামপন্থী ছিলেন, একটা সংখ্যক বিশেষ, তারা নেতাজি ভীষণ রকমের বিরুদ্ধাচারণ করেছিলেন। অর্থাৎ নেতাজির রহস্য সামনে যাতে আসতে না পারে
এই নানা এই ব্যাপারে সবাই উত্তরপন্থী দক্ষিণপন্থী সবাই এক হয়ে গেছে যে বিপ্লবী এশিয়ার যিনি একটু আপোষ যদি করতেন ব্রিটিশদের সঙ্গে এশিয়ার ডিক্টেটর হয়ে যেতে পারতেন, তিনি কিন্তু হননি। এটা আমাদের একটু বোঝার আছে। তার রহস্যটাকে আরো ঘনীভূত করবার জন্য হঠাৎ 5 বছর পর রটানো হলো তিনি নাকি বিবাহ করেছেন, তার পুত্র আছে। পরবর্তীকালে আবার অনেক প্রোটেস্ট হলো, পুত্র বদলে কন্যার সৃষ্টি করা হলো। নানা বিতর্ক এই নিয়ে আমি যাবো না বিস্তারিত, সুযোগ সময় হলে নিশ্চয়ই এটা বলবো। এটাও পার্ট অফ কনস্পিরেসি। কেন কেন আমি স্পষ্ট করে দেবো। তার আগে বলি, নতুন যে ফাইলপত্র বেরিয়েছে তাতে স্পষ্ট অ্যানিটা পাথের বার্থ সার্টিফিকেট বেরিয়েছে, তাতে স্পষ্ট অ্যানিটা বা এমিলি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কোনোভাবে কানেক্টেড। মেইন স্ট্রিম মিডিয়া এই ব্যাপারটা নিয়ে ততটা শোরগোল তোলেনি, তার অনেক রাজনৈতিক রসায়ন আছে, সেক্ষেত্রে আমি নাই বা গেলাম। কিন্তু যেটা বলা জরুরি, যে প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ বিবাহের গল্প ঘটানো হলো কেন, হঠাৎ তাকে কুইজলিং ইত্যাদি বলা হলো কেন, আজাদ হিন্দের গুপ্তচরদের ধরিয়ে দেওয়া হলো কেন, কেন সেই সময় তরুণ আজাদি সেনাদের ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত যাতে করা না হয় তৎকালীন উপপ্রধানমন্ত্রী নোটিশ দিলেন, কেন সেনা দ্বারাকে নেতাজির ছবি টানানো নিষিদ্ধ হয়েছিল, অল ইন্ডিয়া রেডিওতে কেন নেতাজির জন্মদিন ঘোষণা করা হতো না 60-এর দশক পর্যন্ত। সবকিছুই মূল উদ্দেশ্য সেই ব্ল্যাক লিস্টেড নেতাজি সুভাষচন্দ্র বসু স্বনামে যদি প্রকট হতেন তখন অবশ্যই আন্তর্জাতিক নিয়মে, যেহেতু আমরা সেই সময় কমনওয়েলথের মেম্বার, আজও ব্রিটিশ সেই সময় ব্রিটিশ কমনওয়েলথের মেম্বার, নেতাজি ব্রিটিশ সাবজেক্ট, আইন অনুযায়ী তার যুদ্ধ অপরাধী হিসেবে তার ট্রায়াল হতো। সেক্ষেত্রে ব্রিটিশ বা অ্যাংলো আমেরিকান ফোর্সকে জানাতে হতো নেতাজির কথা, জনমতের চাপে জওহরলাল নেহরুর পক্ষে সম্ভব হতো না। সেক্ষেত্রে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হতো, দেশে রক্তগঙ্গা বয়ে যেতে পারত। নানা দিক রয়েছে। যুদ্ধ অপরাধী সুভাষচন্দ্র বসুকে যাতে আর দেশে ফিরতে না পারেন 1971 সালে 14টি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রসংঘের সনদে ভারত সরকারও সই করেছিল। তারিখটা ছিল 1971 সালের 12ই জানুয়ারি। তখন কিন্তু বাংলাদেশ যুদ্ধ শুরু হয়নি। ভারত সরকারের তরফে কে যুদ্ধ করেছিল এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি। নানা আরটিআই করলে একই উত্তর আসে, তিনি আর যুদ্ধাপরাধী নন। কিন্তু 71 সালে তিনি কে যুদ্ধ করেছিলেন, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু যদি চলেও আসতেন সোভিয়েত রাশিয়া থেকে, বা গান্ধীজি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন, হয়তো সত্য কথাটা পুরোটাই বলে দিতেন। নেতাজি সুভাষচন্দ্র শোনো অন্তরাম রহস্য তাহলে কিন্তু ওই ছোট শিশু পুত্র বা শিশু কন্যা নিয়ে আন্তর্জাতিক এটা হচ্ছে ন্যায়াধীশের জানানো হতো যে ইনি আমার হাজবেন্ড নন, ইনি ইম্পোস্টার জাত, সুভাষচন্দ্র বসু নন, জাত। কে কারণ আইডেন্টিফাই করতে হয় তার ক্লোজ ওয়াইফ, ছেলে বা মেয়ে। এক্ষেত্রে সেই সাজানো, আমরা 5 রকমের ছবি পেয়েছি, একই তারিখে তোলা ছবি নিষেধ। তিনি যদি বলতেন তাহলে কিন্তু একেবারে সাজানো ছিল যে অরিজিনাল নেতাজি সুভাষচন্দ্র বসু ইম্পোস্টার হিসেবে জেলে যেতেন, হয়তো তার ভাগ্যেও সেই শ্যামাপ্রসাদ মুখার্জির মতো কোনো ঘটনা ঘটে যেতে পারত। ফলে নানা রকমের রহস্যের অনেকগুলো দিক রয়েছে, মাল্টি ডাইমেনশন, এবং কোনটাকে বাদ দিয়ে খুব ক্লিয়ারলি বলা যাবে না যে। এবং ইতিহাসে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের পাঠ্যসূচিতে ইতিহাসে বিভিন্ন ঐতিহাসিক এসছেন, বিভিন্ন রাজনৈতিক আশ্রয়ে তারা আশ্রিত থেকে তারা আজাদ হিন্দের আন্দোলন, নেতাজির অবদানকে ছোট করেন এবং এটা তাদের এজেন্ডার মধ্যে পড়ে। তিনি এই ভুল করেছিলেন, সেই ভুল করেছিলেন, হিটলারের সঙ্গে ফ্যাসিস্ট ছিলেন, একটাই ছবি দেখানো হয় হিটলারের সঙ্গে হ্যান্ডশেক করেছেন। কিন্তু আমরা ভুলে যাই বড় বড় বিপ্লবী, প্রাতঃস্মরণীয় বিপ্লবী লেনিন থেকে শুরু করে অনেকেই বিদেশি সাহায্য নিয়েছিলেন, এবং ব্রিটিশ সাহায্য নিয়ে দেশের মুক্তি করা কোনো অন্যায় নয়। আজ হয়তো আমরা অখণ্ড ভারত পেতাম, এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে নেতাজিকে ছোট করার একটা প্রয়াস দেখা গেছে। নেতাজির নামে
যেমন ক্ষুদিরামকরণের সময় বলা হয়েছে, নেতাজিকে বলা হয়েছে, ব্যঙ্গ বিদ্যুৎ করা হয়েছে নানা ভাবে, নানা অ্যাঙ্গেল। অনেক সময় বলা হয় অনেক কথা। তবে এটা দর্শক বন্ধুদের বলবো যে ব্যক্তিগত অনুসন্ধানে যা মনে হয়েছে, আমার 94 একটি বই লিখেছিলাম নেতাজি গেলেন কোথায়, সেখানে একটা আর্গুমেন্ট দিয়েছিলাম গুমনাই বাবার ব্যাপারে, ফৈজাবাদের সাধুর ব্যাপারে। কিন্তু মুখার্জি কমিশনের নথিপত্র দেখার পরে, হাতের লেখাপত্র ইত্যাদি দেখার পরে এটা স্পষ্ট যে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময়ে যখন খুব সৌরমানির যিনি সাধারণ মানুষের প্রথম ফেজে ওর একটা সাজা রানী ছিল, সেখান থেকে এবং পরবর্তীকালে যে গুমনামী সাধু যাকে বলা হচ্ছে, মিডিয়ার দেওয়া নাম গুমনাম, ওনার নাম, উনি নিজেকে তিন ফকির সন্ন্যাসী বলছেন, মেন্ডিকাস বলছেন, ভক্তরা বলছেন ভগবানজি। তিনি কিন্তু তার যে নথিপত্রগুলো ঘটাঘটিগুলো দেখা গেছে, ফরেন্সিক টেস্ট হয়েছে, তাতে কিন্তু স্পষ্ট সুভাষচন্দ্র বসু নিজেই প্রকট হতে চাননি না শৈলমারি ফেজের পরে। তার শৈলমারি ফেজে তিনি ডাক দিয়েছিলেন বিধান রায়, জওহরলাল নেহরু, বাসন্তী দেবী শুরু করে নেতাজি দাদা ইত্যাদি, তারা কেউ আসেন। কাগজে বিজ্ঞাপন দিয়ে তিনি বলেছেন তারা এসে দেখে যান আমি নেতাজি নই। তখন যে আসল সর্বানন্দজি 62 ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন তারপর এদের জন্য আমার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। তিনি নিভৃতে চলে গেলেন, কারণ মনের দিক থেকে তিনি ছিলেন ভীষণ স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের অনুগামী, মনের দিক থেকে তিনি নিভৃত বাসছেই ছিলেন। ফলে এটাও তিনি বলেছিলেন এক সময় গুমনাই বাবা ভগবানজি, যে আমি যদি এই মুহূর্তে বেরোই দেশের কোনো মঙ্গল হবে না, দেশে রক্ত গঙ্গা করবে। তিনি কতটা মানবিক ছিলেন সত্যি, তাকে নিয়ে তখন উত্তাল হয়ে যেত। যদি আমরা 70s 80s দেখি, নেতাজি সুভাষচন্দ্র বসু সেই নিয়ে জনযুদ্ধ শুরু হয়ে যেত একটা, এবং সরকারও বিপাকে পড়ত। অত্যন্ত মানবিক সুভাষচন্দ্র বসু সেই জন্য আসেনি। কিন্তু একটা যে বিষয় দর্শক বন্ধুদের বলে আমি প্রশ্ন উত্তরে যাব, সেটা হচ্ছে যে চিতাভস্য নিয়ে এত কিছু 1989 সালের 4 সেপ্টেম্বর ভোর রাতে রেঙ্কোচি মন্দিরে সেই যে ছাই ভস্য অ্যাশ, সেটা পুড়ে ছাড়খাড় হয়ে যায় মন্দির সহ। এটা অন রেকর্ড, জার্মান নিউজ ইনস্টিটিউট কনফার্ম করেছে। পরবর্তীকালে যখন মনোজ মুখার্জি কমিশন যায়, চিতাভস্য দেখতে পারেননি, কারণ তখন নাকি কোনো জাপানের মতো উন্নত দেশে স্ক্রুড্রাইভার পাওয়া যায়নি, কোনো টেকনিশিয়ান পাওয়া যায়নি যে চিতাভস্যের বাক্সটা খুলে দেখা হয় বলে। পরবর্তীকালে 7খানা বড় বড় ফটোগ্রাফ প্লেট পাঠিয়ে দিয়েছিলেন তারা, এবং সেই প্লেটে দেখা যাচ্ছে ইনট্যাক্ট কাঠের, ঝকঝকে কাঠের বাক্স, তার মধ্যে খুব বড় বড় আটপোড়া চোয়াল, সকেট, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, মাথার খুলি রয়েছে। আরো বিস্ময়কর, ভেতরে নতুন চকচকে ব্রাউন পেপারের মধ্যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো ছাই আলাদা করে রাখা হয়েছে। একটি মন্দির যদি পুড়ে গিয়ে থাকে, ব্রিটিশরা, আমেরিকান গোয়েন্দারা তন্ন তন্ন করে ওখানে গেছেন। তাইওয়ানে ঘটলো, 1 মাস পর তাইওয়ান থেকে সেই ছাই উড়িয়ে নিয়ে এসে হইগুলো ভবন রাখলেন টোকিও রেনকোচি মন্দিরে। সেই রেনকোচি মন্দিরে ইন্দিরা গান্ধী ভিজিট করেছেন, জওহরলাল নেহরু ভিজিট করেছেন। ভিজিটার্স বুকে কোথাও নেতাজির কথা লেখেননি, তারা লিখেছেন বুদ্ধদেবের শান্তির বাণী। সেই 89 সালে সেই ভস্য থেকে কিভাবে রিমাইন্স চলে এল, এবং গোপনে ভারত জনগণের অগোচরে তৎকালীন সরকার জনগণের ট্যাক্সের পয়সা রেঙ্কোচিতে পাঠানো হতো রক্ষণাবেক্ষণ করবার জন্য। এটা আরটিআই এর জবাবে উঠে এসেছে। কেন এই গোপনীয়তা? কেন গোপনে এমিলি সেনকেলকে টাকা দেওয়া হচ্ছে? স্বরাষ্ট্র মন্ত্রক বলছেন এমিলি সেনকেল কেউ নয়। তাহলে রহস্যটা এখানে, নেতাজি অন্তর্ধান রহস্যটা এখানেই লুকিয়ে রয়েছে। অনেক সময় নানা অগভীর বইপত্র কিছু কিছু হয়েছে লেখা, তাতে নানা রকমের নেতাজিকে নানা রকমের বিকৃত করা হচ্ছে। যারা বলছেন সোভিয়েত দেশে নেতাজি মারা গেছেন, একবার বলা হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছে, একবার বলছে উন্মাদ হয়ে গেছেন, একবার বলছে গুলিবিদ্ধ হয়েছেন, একবার বলছে প্লাস্টিক দিয়ে দম বন্ধ করে মারা হয়েছে, একবার বলা হচ্ছে বিষ প্রয়োগ করা হয়েছে। কেউ, মাননীয় গবেষক গবেষিকাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, কেউ কিন্তু এক টুকরো কাগজ ইঙ্গিত দেখাতে পারেনি তাদের দাবির সম্পর্কে। অর্থাৎ সোভিয়েত রাশিয়া নেতাজিকে স্ট্যালিন হত্যা করেছে বা পরবর্তীকালে হত্যা করা হয়েছে এমন নথিপত্র পাওয়া যায়নি, উল্টো প্রমাণ পাওয়া গেছে। মুখার্জি কমিশনে ইঞ্জিনিয়ার ওথ দিয়ে বলেছেন, শপথ নিয়ে বলেছেন
যে তিনি তার কাছে খবর কি যে অমুক তিনি বন্দি শিবির পরিদর্শন করছেন, তিনি ইন্টারপ্রেটার পেয়েছেন, দোভাষী পেয়েছেন, তিনি ছোট গাড়ি ব্যবহার করছেন, এমনকি ছোট প্লেনও নাকি তিনি পেয়েছিলেন সোভিয়েতরা চীনে যাতায়াত করবার জন্য। অর্থাৎ একটা আন্তর্জাতিক এবং দেশীয় রহস্য লুকিয়ে রয়েছে। আগামী দিনে অনাগত এসব সাংবাদিকতার বন্ধু বান্ধবরা রয়েছে, আমার ছাত্রছাত্রীরা রয়েছে স্নেহের, আগামী দিনে তারা নিশ্চয়ই সচেষ্ট হবে সর্বকালের এই মহান গণব্যাপক এত বড় মাস কমিউনিকেটর নেতাজি সুভাষচন্দ্র বসুর রহস্য, তার রিলেটেড যে সমস্ত চক্রান্তগুলো এতদিন ধরে হয়ে এসছে, 70 বছর পরে কিছু ফাইল বেরিয়েছে, আগামী দিনে যাতে উন্মোচিত হয় তারা নিশ্চয়ই সচেষ্ট হবে। আমার শুভ কামনা রইল সবার প্রতি। আমি অসীম কৃতজ্ঞতা জানাই কলেজ কর্তৃপক্ষকে, অধ্যক্ষা, মাননীয় অধ্যাপক, অধ্যাপিকা, আমার স্নেহের ছাত্র বন্ধুকে, সবার প্রতি আমার শুভকামনা, শুভেচ্ছা। জয় হিন্দ। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমরা শুনলাম। যদি কারোর প্রশ্ন আছে সেগুলো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছে অধ্যাপিকা বকুল সিমানি। বকুলকে অনুরোধ করব প্রশ্নোত্তর সেশনটাকে চালানোর জন্য। বকুল। ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম জয়ন্ত স্যারের অসাধারণ, ভীষণ সুন্দর করে উনি আমাদের সমস্ত বিষয়গুলোকে বুঝিয়ে দিচ্ছিলেন। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ স্যার, আমাদের কাছে চ্যাট বক্সে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা একটার পর একটা সেই প্রশ্নগুলো নিয়ে নিতে চাইবো। যদিও প্রচুর প্রশ্ন আছে, আমরা জানি না সময়ের অভাবে সমস্ত প্রশ্নের সাথে আমরা যথাযথ সদ্ব্যবহার করতে পারবো কিনা, তবুও দেখছি, চেষ্টা করছি। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে তন্ময়দের থেকে। স্যার, কেন নেতাজির এই অন্তর্ধান রহস্যের আসল তথ্য সাধারণ মানুষের কাছে আনা হচ্ছে না? এটা ওনার প্রশ্ন। উত্তর দিই? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, খুব এটা কোটি কোটি দেশবাসীর প্রশ্ন, কেন সরকার আনছে না? তার একটাই উত্তর, যে নেতাজি সুভাষচন্দ্র বসু যাতে ভারতবর্ষে প্রত্যাবর্তন করতে না পারেন তার জন্য এত কিছু আয়োজন হয়েছিল। আন্তর্জাতিক স্তরে তিনি যুদ্ধাপরাধী এবং আজাদ হিন্দের কোটি কোটি অর্থ যে ফাইলগুলো প্রকাশিত হয়েছে চমকে যেতে হয়। কিছু অংশ ভাগ বাটোয়ারা হয়ে যায় এবং সেগুলো কোনো একজন ব্যক্তির নামে, আমি তার নাম উল্লেখ করছি না সঙ্গতভাবেই, তার নিজের অ্যাকাউন্টে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে রাখা হয়েছিল। এটা কিন্তু সরকারি নথি। এবং এই সমস্ত চক্রান্ত যদি দেশবাসীর কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু দেশের মধ্যে বিভ্রান্তের সৃষ্টি হবে। আমি একটু বলি, মুখার্জি কমিশন চলাকালে দুটি গুরুত্বপূর্ণ ফাইল, 4টের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ফাইলে প্রিভিলেজ ক্লেম করেছিলেন তৎকালীন সরকার। তাতে বলা হয়েছিল এই ফাইলগুলি প্রকাশিত হলে 7-8টা পয়েন্ট দেওয়া হয়েছিল, যে আনরেস্ট শুরু হয়ে যাবে, পাবলিক ট্র্যাঙ্কুইলিটি ড্যামেজ হবে, কিছু স্ট্যাচু ভাঙচুর হতে পারে, এই ধরনের অনেকগুলো কথা আছে। এবং সেই ফাইলের একটা ফাইলের নাম শুধু বললেই ইঙ্গিত পাওয়া যাবে, সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ আইডেন্টিটি অফ অ্যানিটা পাফ, দ্য ডটার অফ সুভাষ চন্দ্র বসু। এই একটা নিরীহ ফাইল, এটার জন্য প্রিভিলেজ ক্লেম করা হয়েছিল এবং ভারতরত্ন ফাইল নিয়েও প্রিভিলেজ ক্লেম করা হয়েছিল। অর্থাৎ দেশবাসীর কাছে যদি সমস্ত সত্য চলে আসে তাতে রাজনৈতিকভাবে অনেকের, বহু পরিবারের এটা অসুবিধা হতে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতবর্ষ আন্তর্জাতিক বিধিনিয়ম অনুসারে অসুবিধায় পড়তে পারে। তাই নেতাজি সত্য খণ্ড খণ্ড ভাবে এতদিন পরে প্রকাশিত হচ্ছে। ডক্টর চৌধুরী, আমাদের কাছে পরের প্রশ্ন হচ্ছে, অভিক বাবু করেছেন, ডিড লাল বাহাদুর শাস্ত্রী মিট সুভাষ চন্দ্র বোস ইন রাশিয়া? হ্যাঁ, এটা একটু খুব ভালো প্রশ্ন, আমি বিস্তারিত হয়ে বলিনি। মুখার্জি কমিশনের স্ট্যাটাস রিপোর্টে বারবার চাওয়া হচ্ছিল যে মস্কো রেডিও থেকে এই তাসখান্ড 66 এর 10 তারিখে 10ই জানুয়ারি চুক্তি হয়েছিল আমরা জানি, এবং রাশিয়া, তৎকালীন রাশিয়া তাসখান্ডে, সেখানে ভারত সরকারের তরফে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের তরফে ছিলেন ইয়াহিয়া খান, ভুট্টো অনেকে ছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বলা হয় মস্কো রেডিও থেকে নাকি কেউ বক্তৃতা দিয়েছিলেন, এটা গুজব মনে হয়েছিল।
দেখা গেল লন্ডনের একজন রিসার্চার স্কিটসফ্রাই তিনি কিছু ফুটেজ বার করলেন প্যাথে ল্যাব থেকে। সেখানে দেখা যাচ্ছে যে চুক্তির সময় একদম আন্তর্জাতিক রাষ্ট্রীয়তাদের কাছে ঠিক অবিকাল সুভাষচন্দ্রের 70 বছর বয়স হলো যেরকম হয় একজন চেহারার মানুষ, মাথায় উইগ আছে। এটা ফরেন্সিক টেস্ট করেছিলেন, আমরা করিয়েছিলাম মিলারকে দিয়ে, জন মিলার এক্সপার্ট, তিনি বলছেন 90% মিল আছে। এবং এই বিভিন্ন ধরনের প্যারামিটার দিয়ে দেখা যাচ্ছে সুভাষচন্দ্র বসু, কিন্তু সেই সম্পর্কে সোভিয়েত রাশিয়ার তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে কোনো তথ্য আসে। পরবর্তীকালে সাম্প্রতিক অতীতে 7-8 বছর আগে লাল বাহাদুর শাস্ত্রীর পুত্র দিল্লিতে প্রেস কনফারেন্স করে বললেন যে লাল বাহাদুর শাস্ত্রী নাকি তার স্ত্রী ললিতা শাস্ত্রী সেবারে রাশিয়া যান, ললিতা শাস্ত্রীকে জানিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং ওই চশমার বাক্সে কিছু লেখা ছিল। সাংবাদিকরা যখন প্রশ্ন করেন তখন সুনীল শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রীর পুত্র, বললেন যে আমরা ভয়ে কিছু বলতে পারিনি, এটা একটা দিক গেল। এইবার দেখা যাচ্ছে মুখার্জি কমিশনের কিছুতেই ওই তাসখান সম্পর্কিত ফাইল দেয়। ডিক্লাসিফাইড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কিছু নথি, তাতে দেখা যাচ্ছে সুভাষচন্দ্র বসু এই নামে কোন একজন ভারতীয় ছাত্র নাকি মস্কো রেডিও থেকে ভাষণ দিয়েছিলেন। অর্থাৎ কোন ভারতীয় ছাত্র, আমরা বিভিন্ন সূত্র থেকে খোঁজ খবর নিয়ে দেখেছি তৎকালে সুভাষ নামে 3 জন ছাত্র মস্কোতে পড়ছিলেন। একজনের শর্মা, তিনি কারুর পদবী বসু নয়। ভাবুন, সেই কমিউনিস্ট জামানায় মস্কো রেডিওতে একটি ভারতীয় ছাত্র ঢুকে গিয়ে রেডিও স্পিচ দেবেন, এটা নেক্সট টু ইম্পসিবল। এটা যদি ধরেও নিই, আরো বিস্ময়কর ব্যাপার, মস্কো রেডিওর হিন্দি বিভাগে যিনি দায়িত্বে ছিলেন মিস গ্যালিনা, তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন ভারত সরকারের কাছে। সেটা ডিক্লাসিফাইড কপি, কিন্তু এই ফাইলে রয়েছে। তাতে বলা হয়েছে সুভাষচন্দ্রের অনুমতি ছাড়া তার হোয়ার অ্যাবাউটস আমরা ভারত সরকারকে জানতে পারছি না। অর্থাৎ রাশিয়া থেকে নেতাজির অনুমতি, সুভাষচন্দ্রের অনুমতি ছাড়া আমরা ভারত সরকারকে জানাতে পারবো না তিনি কোথায় আছেন, কি করছেন। যিনি প্রশ্ন করেছিলেন, খুব সংগত প্রশ্ন করেছিলেন, অবশ্যই তাসখানদের মধ্যে সুভাষচন্দ্রের দেখা হয়েছিল। এটা অনেকটাই, আরো তথ্য হাতে এলে আমরা 100% নিশ্চিত হতে পারব। স্যার, আমাদের কাছে পরের প্রশ্ন আছে সুজাতা পাত্রর তরফ থেকে। উনি গুমনামি বাবার কাছ থেকে নেতাজি সংক্রান্ত যে সমস্ত তথ্য পাওয়া যায় সেগুলো একটু সবিস্তারে জানতে চেয়েছেন। আচ্ছা, সবিস্তার বলে অনেক বড় হয়ে যাবে, আমি একটু সংক্ষেপে বলি। ভগবানজি বা গুমনামি বাবা বিভিন্ন সময়ে উত্তর ভারতের 60s পর থেকে বিভিন্ন সময়ে উত্তরপ্রদেশের বস্তি যেটা বলা হচ্ছে ওই অঞ্চলে ছিলেন। আলটিমেট 81 সালে তিনি 81 পরের দিকে 3 বছর 83 থেকে 85 এই সময়টা ফৈজাবাদের রাম ভবনে ছিলেন এবং বিভিন্ন জায়গায় থেকে তার যারা অনুগত যারা ছিলেন, বাংলা থেকে অনেকে যেতেন, বিভিন্ন প্রদেশ থেকেও গেছেন, তারা যেতেন খুব রহস্যময়। পর্দা বলে বাবা বলা হচ্ছে, পর্দার আড়াল থেকে তিনি নাকি কথা বলতেন ইত্যাদি। যে সমস্ত সাক্ষ্যদের সঙ্গে সাক্ষাৎ করার আমার সুযোগ হয়েছিল, যেমন দুলাল নন্দী মারা গেছেন, তিনি তারা তো জানতেন, আর তারা বলতেন ভগবানজি বলতেন, এবং বিভিন্ন বইপত্র নথিপত্র নিয়ে এসে রামভবন রেখেছিলেন। 1985 সালের 16ই সেপ্টেম্বর বলা হচ্ছে মধ্যরাতে তিনি মারা গেছেন বলা হচ্ছে। 800 তারিখে 2 দিন পরে তাইয়ুব শেখ ফরমেটে তাকে দাহ করা হয়েছিল বলা হয়। 1 মাসের মধ্যে তৎকালীন স্থানীয় যে নিউজ পেপারগুলো ছিল তদন্ত শুরু করে। তদন্ত লোকজন কলকাতায় এসেছিলেন, একটা চ্যাপ্টার সেটা। কিন্তু ভগবানজির পক্ষে যেগুলো পাওয়া গেছিল, যারা নিয়ে গেছিলেন নেতাজির ঘনিষ্ঠ লোকজন ছিলেন, অবশ্যই অনেকেই আজাদ হিন্দের লোকজন ছিলেন। অজস্র বই পাওয়া গেছে, নেতাজি বই ভীষণ ভালোবাসতেন। সাহিত্যের বই যেমন পাওয়া গেছে, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, সব ওনার থেকে হাতের লেখা বিভিন্ন অর্গানাইজ, বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা পৌঁছে করে। তাই যেখানে থাকতেন কাগজ, খবরের কাগজ আর বইপত্র মাস্ট, অজস্র বইপত্র বিভিন্ন বিষয়, ধর্মীয় বই থেকে পলিটিক্সের বই, অজস্র রাজনৈতিক দেশভাগ সম্পর্কিত নথিপত্র। সামনাজ কমিশন সুরেশচন্দ্র বোসকে যে সামান পাঠিয়েছিল তার অরিজিনাল কপি, নেতাজির বাবা মায়ের ছবি,
পারিবারিক ছবি নেতাজির। বাবা ছবি বাঁধিয়েও দিতে বলেছিলেন, কলকাতা থেকে বিজয় নাগ এবং তারা নিয়ে গেছিল। তিনি বাংলাকে ভীষণ ভালোবাসতেন এবং খুব সাংঘাতিক কথাবার্তা তারা আছে, বিভিন্ন ভাষ্যে উঠে এসছে। তিনি বলেছেন, এই দুর্দান্ত পাগল যদি দেহ চলে যায় কাউকে জানাতে হবে না, বাংলার কোনো অজানা অখ্যাত হাটের তলায় মাটিতে পুঁতে দেওয়া হয়, সেখানে যেন এপিটাফ বা কোনো স্মারক রাখা না হয়, যেখানে বাংলার মানুষজন, গৃহবধূরা, বাংলার ছেলে মেয়েরা হেঁটে যাবে, কেউ জানতে পারবে না বাংলার এই দুরন্ত পাগল খ্যাপা শুয়ে আছে। বাংলার কোনো হাটে তলায় রেখে দিতে বলেছে। এই বাংলার সূত্রে মুখার্জি কমিশনের ওই কমিশন তৎপক্ষে, ভগবানজির পক্ষে বহু নথিপত্র পাওয়া যাচ্ছে, বাংলা থেকে অনেক কিছু গেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর ভবতারিণী, বিবেকানন্দ, রামকৃষ্ণের ছবি রয়েছে, যে ট্রান্সমিটার, ঘড়ি রয়েছে, বিভিন্ন বিভিন্ন ধরনের ঘড়ি তাকে দেওয়া হয়েছিল, আজাদ হিন্দ সম্পর্কিত বহু নথিপত্র। সবচেয়ে বড় কথা, সেই সময় আনন্দবাজারের সাংবাদিক বরুণ সেনগুপ্ত ধারাবাহিকভাবে লিখছিলেন নেতাজি অন্তর্ধান রহস্য, তার অরিজিনাল পেপার কাটিংস, নেতাজি নিয়ে যা যা ঘটছে। তার পার্শ্বদ যারা ছিলেন তারা অনেক পার্শ্বদ বিভিন্ন ক্যাটাগরি ছিল। বাংলা থেকে যারা যেতেন মূলত জানুয়ারি মাসটা, তার জন্মদিনটার সময়, আর ওই দুর্গাপুজোর টাইম, ওই পদের জন্য তারা যেতেন। অন্যান্য সময় অনেকে যেতেন, তারা নেতাজি সম্পর্কে যা যা চলছে সমস্ত নথিপত্র ওখানে যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ করি, কিছু ডিক্লাসিফাইড ফাইলে সোভিয়েত রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, ওগুলো পরে অনুবাদ করে দেখা গেছে টাস যে এজেন্সি, সোভিয়েত রাশিয়ার টাস, তারা এখানে শাহনাজ কমিশনে কি চলছে না করছে, কোন সাক্ষী কি বলছে নেতাজি সম্পর্কে, সব তারা মস্কোয় পাঠাচ্ছিলেন সেই সময়। ভাবুন, সুভাষচন্দ্র বসু ভারতের, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, তার সম্পর্কে সোভিয়েত রাশিয়ায় এত তৎপরতা কেন? একটা সাধারণ সাধু ভগবানজি বা বন্যাই বাবা, তার কাছে এত পলিটিক্সের বই কেন? নেতাজির বাবা মার ছবি যাচ্ছে কেন? আন্তর্জাতিক রাজনীতির নখদর করে। শুধু তাই না, এটাও বহু উনি কমেন্টস গুলো লিখতেন, যে একটা কাগজে আমরা দেখতে পাচ্ছি তিনি হিন্দি, সংস্কৃত প্রচুর ভাষায় লিখতেন, সে সমস্ত নথিপত্র দেখেছি, আছে। তিনি হাতের লেখা গোপন করবার জন্য ক্যাপিটাল অক্ষরে লিখছেন, বহু জায়গায় ছোট ছোট অক্ষরে লিখেছেন, মত দিয়েছেন। হিমালয়ান ব্লান্ডার, তালভিল লেখা বই, তাতে বিভিন্ন জায়গায় কমেন্ট করেছেন, পড়লে বোঝা যাবে ওই ব্যক্তি বলেছিলেন, উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, ওখানে এমন চিঠিপত্র আছে, বঙ্গজননী বলে লিখছেন, অ্যাপারেন্টলি মনে হবে যে কোনো হিন্দি চিঠি। ইনফ্যাক্ট আমিও হিন্দি চিঠি মনে করেছিলাম, পরে পড়তে গিয়ে দেখা যাচ্ছে পুরো বাংলা কথা হিন্দি স্ক্রিপ্টে লিখেছে। বহু হাতের লেখা তো ফরেনসিক টেস্ট করে তো যেমন পাওয়া যাচ্ছে, তেমনি যে বইপত্র বিভিন্ন জায়গায় দাগ দেওয়া হয়েছে, যিনি থাকুন এক্স ধরে নিই গুমনাই বাবাকে, তিনি একদিকে দেখা যাচ্ছে সুভাষচন্দ্রের ব্যক্তিগত জীবন, সুভাষচন্দ্রের পারিবারিক জীবন সব জানেন, অন্যদিকে দেখা যাচ্ছেন সেই ব্যক্তি আজাদ হিন্দ ফেজের, নেতাজির সিক্রেট সার্ভিস যারা ছিলেন, আজাদ হিন্দ ফেজের A to Z জানছেন, কে কর্নেল ছিলেন, কে মেজর ছিলেন। শাহনাজ কমিশন, শাহনাজ তিনি কর্নেল ছিলেন, মেজর ছিলেন না, সত্যি তাই। নেহেরু প্রচার করেছেন মেজর শাহনাজ খান, তিনি কর্নেল। ওই বলছেন, তিনি বলছেন সেইখানকার যে প্লেন ঘটনা ঘটেনি পরিষ্কার বলছেন। তিনি বলছেন মেজ যে বিয়ের গল্পটা মিথ্যা। বহু বহু তথ্য উঠে আসে, যাতে স্পষ্ট ভগবানজির পক্ষে যা পাওয়া গেছে সেটা সুভাষচন্দ্র বসু ছাড়া আর কেউ নয়। যদিও বলা হয়েছে সহায়ক কমিশনে নেতাজি খুব ঘনিষ্ঠ ব্যক্তি, সৎ ব্যক্তি, এরকম সৌরবাইয়ের সাথে সম্পর্কে বলা হয়েছিল ঘনিষ্ঠ ব্যক্তি, সৎ ব্যক্তি, কিন্তু বাস্তবে যে সমস্ত দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি উনি থাকতেই পারেন সেই কক্ষে, কিন্তু যেই জিনিসপত্র মেটেরিয়াল গুলো পাওয়া গেছে আফটার সো কল এয়ার ক্র্যাশ, যিনি থাকতেন তিনি নেতাজি ছাড়া কেউ নন। অনেক ধন্যবাদ স্যার, আমরা ভীষণভাবে সমৃদ্ধ হলাম এই আলোচনাটা থেকে। সায়ন দে আমাদের সঙ্গে আছেন, ওনার একটা অবজারভেশন এবং সাথে একটা প্রশ্ন আছে। উনি ভীষণভাবে ওনার মত প্রকাশ করেছেন যে আমরা সবাই উদ্দেশ্য বুঝতে পারছি যে কেন এভাবে নেতাজির অন্তর্ধান রহস্য এরকম ভাবে রহস্যাবৃত করে রাখা হয়েছে। এর কোনো সুবিচার পেতে আমরা কি কোনোভাবে কোনো সক্রিয় পদক্ষেপ নিতে পারি না? ওনার এটা একটা প্রশ্ন বা আক্ষেপ বলতে পারেন।
এটা নিয়ে একটু কথা হতেই পারে। নিশ্চয়ই আমরা বলি, আমরা তো কমনওয়েলথের মেম্বার, সমস্যাটাই জায়গা, এবং 3টে ইস্যু নিয়ে আমরা একটা আন্তর্জাতিক ভাবে হার্ড কপি আমরা একটা পিটিশন তৈরি করেছিলাম, বিভিন্ন চিঠি। এই চিঠিগুলো বর্তমান মাননীয় প্রধান রাষ্ট্রপতির কাছে যান, এবং রাষ্ট্রপতি সরাসরি দেখেছিলেন আমাদের 6 জনের টিমকে, এবং রাষ্ট্রপতির সঙ্গে এজেন্ডার বাইরে বেরিয়েও আমরা অ্যানিটাই মিলি ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রেস করিনি সঙ্গত কারণে, নানা রকমের তার ইন্টারপ্রিটেশন হতে পারে বলে। কিন্তু এটা ঘটনা, উনি জিজ্ঞাসা করছিলেন এই ফাইলগুলি কোথায় আছে, কি ব্যাপার। পরবর্তীকালে তো আমরা দেখছি বহু ফাইল প্রকাশিত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রথমত যদি একদম স্বার্থশূন্য ভাবে কোনো পলিটিক্যাল এজেন্ডা, উচ্চাসা, পদ, ক্ষমতা ইত্যাদি মোহ ছাড়া যদি সৎভাবে এগিয়ে আসে মানুষজন, তাহলে কিন্তু অনেকটাই সুরাহা হতে পারে। দেশবাসী, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা, বর্তমান প্রজন্মের মানুষরা কিন্তু নেতাজিকে প্রাণ দিয়ে ভালোবাসেন। হয়তো তারা সবসময় প্রকাশ্যে বলতে পারেন না, কিন্তু তারা অবশ্যই মনে মনে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করেন নেতাজি। বিভিন্ন গ্রুপ হয়েছে, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার গ্রুপ। যদি জনমত তৈরি করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু বহু সত্য বেরিয়ে আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপদস্থ মানুষজনদের সঙ্গে আমার কথা হয়েছে, আর তাদেরকেও আমি জানিয়েছি, কিন্তু প্রত্যেকেরই যেটা সমস্যা, একটা বাধ্যবাধকতা থেকে যায় সব রাজনৈতিক দলে, এবং তার বাইরে তারা এটা বিশ্বাস করেন, ওটা বিশ্বাস করেন না, এটা মানবো না, না উনি এটা হতে পারেন না, এই ধরনের নানা ধরনের ইস্টার বার্স কন্ডিশন সেটা রেখেছে। আজ এত বছর পর আমরা আধুনিক 2020 সাল, এখানেও একজন রাষ্ট্রনায়ক, একজন সেন্ট স্টেটসম্যান, এত বড় একজন গণজ্ঞাপক, তাকে নিয়ে দেখা যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু উদ্বেগ। এই যে আমরা আলোচনা করছি, অর্ণবের মতো ছাত্ররা, এই তোমরা ছাত্রছাত্রীরা শুনছো, তাদের মধ্যে নেতাজির প্রতি ভালোবাসা আছে বলেই তো তোমরা একটা শুনছো। বিভিন্ন প্রদেশে কিন্তু একটা জাগরণ হচ্ছে, যেটা 70-80 দশকেও দেখা যেত না। 90-এর প্রথম দিকে সংবাদপত্রে একটু একটু নেতাজির খবর বেরোত, খুব সামান্য। পরবর্তীকালে গণমাধ্যমও বেড়ে গেছে, বিভিন্ন ধরনের সাহসী সাংবাদিকতা দেখা যাচ্ছে, এবং সাধারণ মানুষ কিন্তু উৎসাহিত হচ্ছে। সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি চায় সত্যিকারের চাওয়াটা থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় প্রত্যেকে যারা রাজনীতি করেন, নেতা নেত্রী, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, তারা শ্রদ্ধেয় বলেই রাজনীতি করতে এসছেন, তারা দেশের কাজ করবেন বলেই এসছেন। তারা যদি একটু নেন বিষয়টাকে, মানুষের এই চাহিদাটাকে একটু গুরুত্ব দেন, মানুষের যে মনের এই চাহিদা আর উত্তর দেন, তাহলে এই জট খুলতে বেশিক্ষণ সময় লাগবে না। ভারত সরকার যদি চায় বিদেশ থেকে ফাইলগুলো বেরো, কারণ আমরা যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু বিভিন্ন আর্কাইভের সঙ্গে যোগাযোগ করে দেখা গেছে, তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে গভর্নমেন্ট লেভেলে চাইলে ফিলিপিন্স থেকে বেরোতে পারে, চায়না থেকে আসতে পারে, সোভিয়েত রাশিয়া থেকে আসতে পারে, ইটালি থেকে আসতে পারে, অস্ট্রেলিয়া থেকে আরো কয়েকটি দেশ আছে, তারা কিন্তু দিতে পারে, এবং কিছু কিছু তারা ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে নথিপত্র। মানে এগুলো নিয়ে টোটাল চর্চা হয়নি, পুরো ধ্যান দেওয়া হয়েছে ইতিহাসে যে শুধু অহিংসা ম্যাজিকেই দেশের স্বাধীনতা এসছে, এটাকেই বড় বড় দেখা হয়েছে, এটাকেই বোঝানো হয়েছে। এই এজেন্ডাকে সেট করা হয়েছে, সেই এজেন্ডা সেটিং থিওরি আমরা জানি, মাস্টারমশাইরা পড়িয়েছেন তোমাদের। সেই এজেন্ডা একটা সেট করে দেওয়া হয়েছে, সেই সেট আইডিয়ার ব্যাপারে নেতাজিকে সর্বাত্মকভাবে ভাববার অবকাশ মানুষকে দেওয়া হয়নি, যার জন্য আমাদের মতো আজকে আলোচনা করতে হচ্ছে সবাই। খুব ভালো প্রশ্ন, এটা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো হয়েছে। একেবারেই স্যার, একেবারেই স্যার, মানে এই ধরনের আলোচনার আয়োজন করা এবং আপনাদের মতো মানুষকে শুনতে পাওয়া, এটা কিন্তু মনে হয় ভবিষ্যতে জনমত তৈরি বা যে কথাটা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, মানুষকে আরো বেশি করে সচেতন করে তোলা, নেতাজি সম্পর্কে জানা, তার পরিধি, তার ব্যক্তি, তার দেশ সংক্রান্ত যে চেতনা ভাবনা, বিশেষ করে বাংলাকে নিয়ে তার ভাবনা, সেটা জানতে বা সচেতন করে তুলতে বোধহয় আরো অনেক বেশি সাহায্য করবে। আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, আমাদের সাথে অনেক এই জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে, তারাও পরপর প্রশ্ন করছে, এবং আমি একটা অন্য পার্সপেক্টিভ বলি, যেহেতু
নেতাজিকে নিয়ে এখন অজস্র সিনেমা এবং সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। এখনকার ছেলেমেয়েরা কিন্তু ইতিহাস বা বই কতটা পড়ে জানছে, তার থেকেও বড় কথা এই সিনেমা বা সিরিয়াল বা আপনি যেটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, তার কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট রয়েছে এদের উপরে। তো এই ধরনের আলোচনায় আমরা ভীষণভাবে আনন্দিত, সেই জেনারেশনকে আমরা পেয়েছি এবং তারা জানতে চাইছে আপনার থেকে কিছু কথা। আমাদের কাছে দুটো তিনটে প্রশ্ন আছে একই ধরনের, আমি একসাথে জুড়ে নিয়ে আপনার কাছে পৌঁছে দিচ্ছি, আপনি একটার পর একটা উত্তর দেবেন। প্রশ্ন করছেন, স্যার সুভাষচন্দ্র বসুর আসল পদবী নাকি সুভাষচন্দ্র খাঁ, এর সম্পর্কে কি কিছু জানা যায়? এটা একটা। আর একটা, যে আমরা সমস্ত সিনেমা সিরিয়ালে তার ব্যক্তিগত জীবনকে নিয়ে একটা ভীষণ অন্য রকমের রোমান্টিসাইজ করা বা এমন অনেক তথ্য দেখানো হয়েছে যে এটা পড়তে গিয়ে হয়তো সেই সপক্ষে সেরকম ভাবে কিছু পাওয়া যায় না। তো এর কি আদৌ কোনো যৌক্তিকতা আছে? এর সপক্ষে কি আদৌ কোনো প্রমাণ আছে, নাকি শুধুমাত্রই সেন্সেশনালাইজেশন বলতে আমরা যেটা বুঝি সিনেমা বা সিরিয়ালে টিআরপি বা মার্কেটিং এর যে জায়গাটা থাকে সেই জায়গা থেকে পুরো বিষয়টা তৈরি করা? স্যার আপনি যদি বলেন বিষয়টা। প্রতিটা প্রশ্ন চমৎকার, আমার মনের কথাগুলো ছাত্রছাত্রীরা বলে দিয়েছে। প্রথমেই বলি যে ওই খাঁর পদবীর ব্যাপারটা ছিল বোধ হয়, না? হ্যাঁ স্যার। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, ইন্ডিয়ান পিরিয়ড, অসমাপ্ত, মাত্র 15 দিনের মধ্যে উনি লিখে ফেলেছিলেন। ভারতপুঁথি, অনুরোধ করবো ভারতপুঁথিটা যদি আমরা পড়ি, হ্যাঁ, তাতে নেতাজি সুভাষচন্দ্র বসু তার পৃথিবীর 14 পুরুষের বর্ণনা দিয়েছেন। অসাধারণ। আরো পুরুষের আরো আমরা তার জিওলজিক্যাল ট্রিটা পেয়েছি। কোদালিয়াতে হুসেন শাহর আমলে যে সেনাপতি ছিলেন সমুদ্রী খান এবং পরবর্তীকালে পুরন্দর খান, আস্তে 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 খান একটা উপাধি ছিল, তারা বসু, মাহিনগরের বসু। ফলে এখানে তাদের তিনি লিখছেন তারা কায়স্থ বসু বংশী। আচ্ছা, দ্বিতীয় যেটা বলি যে নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে কোথাও অতি কথন করা হয়েছে এবং টিআরপি হোক বা বীর রস সঞ্চারের জন্য অনেক কিছু চাপানো হয়েছে। এ নিয়ে আমার একটা বই হয়তো বেরোবে, ক্ষমা করো সুভাষ বলে, তাতে 10টা মিথ আছে নেতাজিকে নিয়ে। তার 10টা মিথের মধ্যে আমি প্রথম মিথ যেটা লিখেছি যে সুভাষচন্দ্র বসু কিন্তু কখনোই অধ্যাপক ওটেনের গায়ে হাত দেন, ওটেনকে মারেনি। এটা একদম প্রমাণিত সত্য। কিন্তু পরবর্তীকালে সিনেমা থিয়েটারে ওয়েব যে সমস্ত সিরিজ গুলো হচ্ছে তাতে দেখা যাচ্ছে ওটেনের গায়ে তা নয়। সুভাষচন্দ্র বসু আমাদের ভদ্রতা, সৌজন্যতা শিখিয়ে দিয়ে গেছেন। তিনি তার ছাত্রদেরকে দেখেছেন এবং প্রকৃতপক্ষে তিনি চাটা ওঠেন এবং ছাত্রদেরকে দেখেছিলেন। কিন্তু তদন্ত কমিশনে তিনি আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন, আরো দুজন ছিলেন, তাদের সামনে বলেছিলেন তিনি ছাত্রদের নাম বলবেন না, কারণ ছাত্রদের মা হাত ধরে সুভাষচন্দ্রকে বলেছিলেন তোমার ছেলেকে বাঁচা, এবং তিনি বলেছেন আমি বলবো না, জানা সত্ত্বেও বলবো। এটাই তো অপরাধ ছিল ছাত্র নেতা হিসেবে। ভারতবর্ষের যদি সম্ভবত এশিয়ার প্রথম, জানি না বিশ্বের কিনা, প্রথম ছাত্র ধর্মঘট সুভাষচন্দ্র বসু নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে। সেখানে কিন্তু তিনি কখনোই অসম্মান করেননি। খেয়াল রাখতে হবে, ওটেনকে তিনি প্রায় বাঁচিয়েছিলেন, আমরা বিভিন্ন সাক্ষ্যে পাচ্ছি। পরবর্তীকালে যখন সামরিক ট্রেনিং ফোর্টুনিয়ামে নিয়েছিলেন, যখন প্রফেসর ওটেন দায়িত্বে ইনচার্জে ছিলেন, তিনি কিন্তু নন কমিশন পদে সুভাষচন্দ্রের প্রতি খুশি হয়ে তার দক্ষতায় তাকে নন কমিশন পদ দিয়ে গেছিলেন। এবং এয়ার ক্র্যাশের ঘটনা শোনার পরে ওটেন সাহেব সুন্দর কবিতা লিখেছিলেন সুভাষচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন। ফলে এই বিকৃতিকরণটা ঘটেছে। ফলে এই একের পর এক দেখা যাচ্ছে যে 38 জন সিআইডি রয়েছে, বসুবাড়ির কোন এক ভাইপো গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন মহাবিশ্বর সিনেমাটিক ভাবে। সিনেমার স্ক্রিপ্টের পক্ষে অসাধারণ, সন্দেহ নেই। বাস্তব ক্ষেত্রে অন্য। সিআইএ এর যে রিপোর্ট, অর্থাৎ আমেরিকান অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসের বর্তমান আগের নাম ছিল সিআইএ এর আগের নাম ছিল অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিস, ওএসএস এর রিপোর্ট, সেই রিপোর্ট এবং এখানে বর্তমানে যে গোয়েন্দা রিপোর্ট মিলিয়ে দেখা যাচ্ছে উনি ওইরকম ভাবে চারদিকে ঘিরে রেখেছে বাড়ি সিআইএ, তার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে এটা নেক্সট ইম্পসিবল। কিন্তু এই গল্পটা 30 বছর পর ভারতবাসীকে বলানো হয়েছে, প্রচার করা হয়েছে, মিডিয়ায় নিত্য নতুন প্রকাশ হয়েছে, নানা আঙ্গিকে সিনেমা থিয়েটারে আনা হয়েছে। ফলে নেতাজিকে নিয়ে অতিকথন বলার একটা প্রবণতা আছে। একদিকে আগেই বলেছি, আমরা জানি সবাই মার্কেটিং এর লক্ষ্য আছে। যত বিদেশি গবেষক নেতাজি নিয়ে বই লিখেছেন, প্রত্যেকের লেখার ভুল ত্রুটি যেগুলো আছে, অ্যানিটা এমিলি
তারপরে মহানিষ্ক গেট স্কেট ইত্যাদি নিয়ে সব কিন্তু এপিসেন্টার একটা জায়গায় কলকাতার একটি বিশেষ জায়গা থেকে হচ্ছে আমরা জানি। সেখান থেকে এগুলোকে উৎসাহ করা হচ্ছে, সেখান থেকে তথ্য দেওয়া হচ্ছে। ফলে নেতাজিকে নিয়ে সার্বিক গবেষণা হয়নি। নেতাজির নামে কোথায় আন্তর্জাতিক ভাবে সেন্টার তো দূরের কথা, আন্তর্জাতিক পুরস্কার তো দূরের কথা, কটা প্রকল্প প্রজেক্ট আছে এটা আমরা জানি। ভারতবর্ষের দুর্ভাগ্য, ভারতবাসীর দুর্ভাগ্য। যেমন যদি 45-এ যখন নৌবিদ্রোহ ঘটলো, ক্লিমেন্ট অ্যাটলি তখন বলছেন যে কুইট ইন্ডিয়ার জন্য তারা দেশ ছেড়ে যায়নি, দেশ ভাগ করেনি। সেই সময় যদি জাতীয় নেতৃত্ব কুইট ইন্ডিয়ার ডাক আরেকবার দিতে, তাহলে কিন্তু দেশটা এরকম ভাব হতো না, আমরা মিথ্যে ইতিহাস পড়তে হতো না, নেতাজির রহস্য নিয়ে এরকম আমাদের এলোপাথারি এরকম ধরনের আমাদের হাবুডুবু করতে হতো না। ফলে যে প্রশ্ন, আর কোনো প্রশ্ন বাকি রইল? উত্তর? হ্যাঁ স্যার, মানে একের পর এক আমরা প্রশ্ন পাচ্ছি, অনেকে সরাসরি কথা বলতে চাইছেন, কিন্তু আমাদের সময় ভীষণ হাতে কম। এই পর্যায়ে মানে হয়তো আমি শেষ প্রশ্নের দিকে চলে যাব, কারণ আর প্রশ্নে যাওয়া সম্ভব হচ্ছে না। এবং প্রত্যেককে হ্যাঁ, আর প্রত্যেকে যেটা ভীষণ ভাবে বক্তব্য, তারা আর একদিন এই আলোচনাটা চাইছেন। এটা আমাদের বোধহয় সব থেকে বড় পাওয়া, আজকে নেতাজি নিয়ে আলোচনা করতে বসে, যে এত বছর পরও মানুষ এরকম ভাবে এত আবেগ নিয়ে এত ভালোবাসার সঙ্গে তার সম্পর্কে জানতে চাইছেন। এর থেকে বড় বোধহয় পাওয়া কিছু হতে পারে না আমাদের জন্য। এটা খুব অলৌকিক লাগে, একটু বলি, খুব অলৌকিক লাগে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এই যে জন্মদিন পালন হয় 23শে জানুয়ারি, 15ই আগস্ট, বেদির তলায় কার ছবি বেশিরভাগ শোভা পায়, এটাও খুব অলৌকিক মনে হয়। আজকের দিনের প্রজন্মে এই সময়, লকডাউনের সময়, তারা মন দিয়ে নেতাজি সম্পর্কে চর্চা করছে, ভালোবাসছে এবং প্রশ্ন করছে। আমার এটা বড় প্রাপ্তি। এটা নিশ্চয়ই স্যার, আমাদেরও বড় প্রাপ্তি আপনাকে এই পাওয়া এবং এতক্ষণ ধরে আপনার কথা শুনতে পাওয়া। আমরা শেষ প্রশ্নে চলে যাব। স্নেহাশিস মিত্র, উনি জানতে চেয়েছেন নেতাজি অন্তর্ধান রহস্যে পবিত্রমোহন রায়ের ভূমিকা কতটা। এই পর্যায়ে স্যার এটাই আমাদের শেষ প্রশ্ন। আমি প্রশ্নটা আরেকবার বলছি, হয়তো আমাকে ঠিক করে শোনা যায়নি। পবিত্রমোহন রায়ের ভূমিকা কতটা। হ্যাঁ, এই পর্যায়ে আমাদের শেষ প্রশ্ন। ঠিক, নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যতম আইনের ট্রেনিং এ অনেকে ছিলেন, পবিত্র রায় অনেকেই ট্রেনিং দিতেন, তারা প্রকাশ্যে আসেনি। আজাদ হিন্দের সব ইতিহাস তো প্রকাশিত হয়নি। এই পবিত্রমোহন রায়, তিনি তার পরিবার ছেড়ে তার 4জন টিমে 4জন করে গোয়েন্দা, একেবারেই গোয়েন্দা, আজাদ হিন্দ সিক্রেট সার্ভিসের পুরীর উপকূলে নেমেছিলেন এবং আলটিমেট রাজনৈতিক দলের বিশ্বাসঘাতকতা তারা ধরা পড়েন, ফাঁসির হুকুম হয় এবং হরিদাস মিত্র, অর্থমন্ত্রী অমিত মিত্রের বাবা, এবং জ্যোতিষ বসু, এনারা সব ধরা পড়ে যান নেতাজি কাজ করতে গিয়ে। ফাঁসির মঞ্চে ওঠার আগের মুহূর্তে গান্ধীজির হস্তক্ষেপে সেই ফাঁসির আদেশ মকুব হয়েছিল, নাটকীয় পরিস্থিতি। পরবর্তীকালে এই পবিত্রমোহন রায় ভগবানজির সঙ্গে যোগাযোগ ছিল, অনেকের যোগাযোগ ছিল। নেতাজির অন্তর্ধানে ওনার কোনো ভূমিকা ছিল না, কিন্তু ভগবানজির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ছিল। নিঃসন্দেহে অনেকের নাম আসে, তার মধ্যে ডক্টর পবিত্রমোহন রায়ও একজন। কলকাতায় যারা যোগাযোগ করতেন 4-5 জন ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন ডক্টর পবিত্রমোহন রায়। তিনি পরবর্তীকালে বিধানসভায় সদস্যও হয়েছিলেন। সিক্রেট সার্ভিসের অন্যতম নেতা ডক্টর পবিত্রমোহন রায় এই ভগবানজির এই চ্যাপ্টারের সঙ্গে যুক্ত আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ডক্টর জয়ন্ত চৌধুরী, আমিও সবাইকে আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল ম্যাডাম, তোমাদের সবাইকে, যে সবাই প্রত্যেককে নিশ্চয়ই পড়া শুরু হলে আবার আসবো। ধন্যবাদ বকুল। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, ধন্যবাদ বকুল শ্রীবাণীকে, ধন্যবাদ স্যারকে, অধ্যাপক জয়ন্ত চৌধুরীকে এত সুন্দরভাবে আলোচনা। এবং সবচেয়ে বকুল যেটা আলোচনার মধ্যে আমাদের অধ্যাপিকা বলছিলেন যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো ওয়েবিনার, আমরা আজ পর্যন্ত আমাদের 100-র উপরে ওয়েবিনার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের হয়ে গেছে, কিন্তু এই প্রথম কোনো ওয়েবিনারে কেউ বললো স্বতঃস্ফূর্তভাবে যে আরো একবার এই বিষয়ে একইভাবে আলোচনা চাই। এটা আমাদের সত্যিই পাওয়া। আমরা আশা করবো স্যার আপনি আরো একদিন আসবেন, আমরা একটু অন্যভাবে নেতাজির অন্য কোনো দিক অন্যভাবে আমরা একটু আলোচনা করব, আবার মানুষজনকে অন্যভাবে নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, পার্টিসিপেট করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। হ্যালো, আমি অর্কদীপ দাশগুপ্তা, ক্লাস 4B থেকে। হ্যাঁ, এই বয়স থেকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে পড়া শুরু করেছি। আমি আপনার দলে হতে চাই। কালকে মিটিং, আমি বললাম আমাদের তো আজকে মিটিং, হয়তো তোমার কালকে। তখন বলছে যে না কালকে। আমি ধন্যবাদ আপনাকে। তখন বললাম যে মনে হয়
হ্যাঁ আর কি বাকি আছে বলতো? মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমি করেছি। মিটিংটা 3টে থেকে কাল বলা ছিল, আজকে 3টে বলা ছিল, কাল 12টা। আজকে কালপ্রিট আর কি আছে বল? দশরথ ম্যাডাম, দশরথ ডিএম ওকে বল দশরথকে একটু বল জলদি। তাহলে সুমিতা দির জায়গায় দশরথ আসছে নাকি? কি বল দুজন কি বল, সুমিতা দির একটা, দশরথের আর একটা। শিলাজিৎ তুমি সুমিতা দিকে করো, আমি দশরথকে করছি। সুমিতা দির নাম্বার নেই আমার কাছে। কাকে করতে হবে বলো? সুমিতা দির। হ্যাঁ করছি, তুমি করে।